আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিবিএ একাডেমি। আজকে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এবং ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের একটি কমন চ্যাপ্টার, ডিভিডেন্ড পলিসি এর ষষ্ঠ ক্লাস। আর আজকে যে অঙ্কটা করাবো এটা অনেক ইম্পর্টেন্ট। মডেলের অঙ্ক সি পার্টে আসে, আর বিশেষ করে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা আসবেই যে কোনো একটা সাবজেক্টে। কারণ দুইটা সাবজেক্টে আছে, একটা হলো ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট আর একটা হলো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। দুইটার ভেতরে একটাতে মডেলের অঙ্ক আসবে। তো মডেলের অঙ্ক আমরা জানি তিনটা স্টেপে, তিনটা সূত্রের মাধ্যমে করতে হয়, তিনটা স্টেপ। তো আজকে যে অঙ্কটা করাবো এটা এসেছিল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 4th ইয়ারে 2020-এ। প্রশ্ন বলছে সারা লিমিটেড হ্যাজ এ কস্ট অফ ইকুইটি অফ 12%। কস্ট অফ ইকুইটি কে এর মান 12%। এরপর বলছে কারেন্ট মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম ইজ 30 লক্ষ, মানে ফার্মের মূল্য, মার্কেট ভ্যালু 30 লক্ষ টাকা। তো আমরা যদি তিনটা স্টেপ যেহেতু করব, তিনটা সূত্রে তিনবার হিয়ার লিখতে হবে। যদি আমরা গিভেন দ্যাট লিখে উপরে লিখে রাখি তাহলে সেখান থেকে তিনটা স্টেপেই করতে পারবো, আর হিয়ার নতুন করে আর লিখতে হবে না, তাহলে অঙ্কটা একটু ছোট হয়ে আসবে। তো আমরা প্রথমে গিভেন দ্যাট লিখে নেব। আপনারা প্রথমে খাতার উপরে লিখে নেবেন, আমি সাইডে লিখে দিচ্ছি কারণ জায়গার স্বল্পতা। গিভেন দ্যাটে প্রথমে দেয়া আছে হচ্ছে কে এর মান, কস্ট অফ ক্যাপিটাল। কে এর মান দেয়া আছে 12%। এরপর দেয়া আছে হচ্ছে মার্কেট ভ্যালু, মার্কেট ভ্যালু টাকা দেয়া আছে হচ্ছে 30 লক্ষ। ফার্মের মার্কেট ভ্যালু, আর এট দ্য রেট টাকা 30 পার শেয়ার, একটা শেয়ারের মূল্য। মার্কেট প্রাইস পার শেয়ার এমপিএস হলো একটা শেয়ারে 30 টাকা, তাহলে 30 লক্ষ শেয়ারের পরিমাণ তাহলে কত হতে পারে, এটা ভাগ করলে শেয়ারের পরিমাণ বের হবে। তো 30 লক্ষকে আমরা যদি 30 দিয়ে ভাগ করি, একটা শেয়ারের দাম, আর এখানে সবগুলো শেয়ার একবারে 30 লক্ষ টাকা। 30 লক্ষ টাকা 30 টাকা করে একটা করে শেয়ার ভাগ করলে 1 লক্ষ শেয়ার হয়। তাহলে আমরা শেয়ারের পরিমাণ বের করব, নাম্বার একবারে শেয়ারের পরিমাণটাও বের করে নিই। নাম্বার অফ শেয়ার 30 লক্ষ ভাগ হচ্ছে 30 সমান হচ্ছে 1 লক্ষ শেয়ার। এরপর বলছে অ্যাজিউম ভ্যালু ফর আইতে এখানে ব্র্যাকেটে লিখে দেওয়া আছে নিউ ইনভেস্টমেন্ট, তাহলে আইটা আমরা নিউ ইনভেস্টমেন্ট ধরবো। তো আগে আই লিখে নিই, পরে এখানে যখন মান আসে লিখে নেব। নিউ ইনভেস্টমেন্ট ই হচ্ছে টোটাল আর্নিং। আগে ইতে ছিল ইপিএস, একটা শেয়ারের আর্নিং, এখন সবগুলো শেয়ারের আর্নিং, টোটাল আর্নিং। এই মডেলের ইয়ের মান লাগবে তাহলে। তারপর হচ্ছে ডিভিডেন্ড, ডিভিডেন্ড, এটা ঠিক আছে, পুরো বছরের ডিভিডেন্ড এট দ্য এন্ড অফ দ্য ইয়ার এস। আয়ের মান এবার দেয়া আছে, আয়ের মান দেয়া আছে হচ্ছে টাকা, নতুন ইনভেস্টমেন্ট করছে 10 লক্ষ, আয়ের মান হচ্ছে টাকা 10 লক্ষ টাকা। এরপর ই ই বলছে হচ্ছে হলো টোটাল আর্নিং, একটা শেয়ার না, সবগুলো শেয়ার থেকে যত আর্নিং হয় সেটা হলো টোটাল আর্নিং। তো 10 লক্ষ শেয়ার, সেখান থেকে নতুন আর্নিং হচ্ছে 5 লক্ষ টাকা, 5 লক্ষ। এরপর ডিভিডেন্ড, ডি টাকা হচ্ছে 2, একটা শেয়ারের টাকা দেওয়া আছে, ডি হচ্ছে টাকা 2। এরপর বলছে শো দ্যাট আন্ডার অ্যাজম্পশন দ্য পেমেন্ট অফ ডিভিডেন্ড
ডাজ নট এফেক্ট দ্য ভ্যালু অফ দ্য ফার্ম। এই লেখা সব অঙ্কেই লেখা থাকে। এই তথ্যগুলো দিয়ে বলছে যে যদি ডিভিডেন্ড পলিসি, লভ্যাংশ নীতি, লভ্যাংশ কি পরিমাণ, বেশি দেওয়া হবে না কম দেওয়া, যদি বেশিও দেওয়া হয় বা কমও দেওয়া হয় বা না দেওয়া হয়, যদি লভ্যাংশ দেওয়া হয় বা না দেওয়া হয়, শেয়ারের দাম তো এমনি বৃদ্ধি পায়, লভ্যাংশ যদি নাও দেওয়া হয় তারপরেও কি এই মার্কেট ভ্যালু, মানে যত টাকা ইনভেস্ট করছে প্রতিষ্ঠানের এই টাকার এবং যারা শেয়ার হোল্ডার তাদের টাকার উপর কোনো প্রভাব পড়ে কি না। তো আরো বিস্তারিত অঙ্ক করে দেই, তারপরে দেখে দেখে প্র্যাকটিক্যালি বোঝালে বিষয়টা আরো বেশি ক্লিয়ার হবে। এখন অঙ্ক করব, মডেলের যত অঙ্ক করতে বলবে আমরা 3টা স্টেপে করব, একটা নিয়মেই সব ধরনের অঙ্ক, এতে বাড়তি কোনো অঙ্ক নিয়ম নেই। তো আমরা 3টা স্টেপে করার জন্য প্রথমে হচ্ছে যে সূত্রটা দেয়া ছিল প্রথম ক্লাসে, বেসিক ক্লাসে এইসব বিষয়গুলো আলোচনা করা হয়েছে এবং সূত্র দেওয়া হয়েছে। তো প্রথম আমরা 2টা বিষয় এখানে, একটা হচ্ছে ডিভিডেন্ড দিলে এবং ডিভিডেন্ড না দিলে। তাহলে ডিভিডেন্ড একবার 2 টাকা ধরে করতে হবে, একবার ডিভিডেন্ড 0 ধরে করতে হবে। প্রত্যেকটা স্টেপ 3টা স্টেপ 6 বার করতে হবে। তো ডিভিডেন্ড আমরা 2 টাকা যদি দেই তাহলে এই শেয়ার মূল্যের বাজার মূল্যে মার্কেট ভ্যালুর কি রূপ পরিবর্তন হয় আর 0 দিলে কি রূপ পরিবর্তন হয় সেটা আমরা দেখব। আর মডেল মডিগ্লিয়ানি এই গবেষকরা তারা বলছে যে ডি এবং D0, ডি ডিভিডেন্ড 2 টাকা দিলেও ভ্যালু, মার্কেট ভ্যালু বা বাজার মূল্য যা থাকবে, ডি যদি ডিভিডেন্ড না দেওয়া হয় তাই থাকবে। তো আমরা এই অঙ্কের মাধ্যমে দেখব যে তাই আসে কিনা, তার গবেষণা ঠিক আছে কিনা, এটা প্রমাণ করতে বলে এই অঙ্কের মাধ্যমে। তো প্রথমে আমরা প্রথম যে সূত্রটা সেটা লিখব, প্রাইস অফ শেয়ার, প্রাইস অফ শেয়ার at the end of the year। এটা হচ্ছে প্রাইস অফ দ্য শেয়ার, শেয়ার বছর শেষে শেয়ারের মূল্য। আমরা এটা স্টকে এই সূত্রটা পড়েছিলাম যে বছর শেষে মানে P1, P0 মানে বছরের শুরুতে শেয়ারের মূল্য, যেটা বাজার মূল্য। তো এক বছর পরে, এক বছর P1 মানে এক বছর পরে শেয়ারের মূল্য কত হয় সেই সূত্রটা আমরা শিখেছিলাম এইভাবে। তো যাদের বেসিক ভালো তারা P0 থেকে P1 বের করতে পারবে, কিভাবে বের করতে হবে সেটা দেখাচ্ছি। আর যাদের বেসিক দুর্বল তারা এই সূত্রটা মুখস্থ করে নেবেন। P1 এর সূত্র হচ্ছে P0 1 প্লাস K মাইনাস হচ্ছে D বা D1, এটা হচ্ছে D1 বা D দিলেও হয়। এটা হচ্ছে P1 এর সূত্র। আর এই সূত্র আমি লিখে দিছিলাম হচ্ছে এই সূত্র, P0 সূত্র। তো বছর এক বছর পরে P1 কত আসে এই সূত্র থেকে এটা বের হবে। কিভাবে? P0 এর সূত্র আমি লিখে দিয়েছি হলো D1 প্লাস P1 1 প্লাস K, এই সূত্রটা লিখে দিয়েছিলাম। এটা সমীকরণের নিয়ম অনুসারে যদি P1 এর মান বের করতে হয় P1 এখানে নিয়ে আসতে হবে। এখন এই নিয়মে শেষ নিচে আছে 1 মনে মনে, এর আগে ক্লাসেও এই বেসিক শিখাইছি, এটা আড়াআড়ি গুণ হয়। তা আমরা যদি এটার সাথে এটা গুণ করি আর এই P0 এর সাথে এটা গুণ করি, তা আড়াআড়ি গুণ করব আমরা, তাহলে P1 বের করব। সেই কারণে P1টা এই পাশে, মানে একের সাথে গুণ করে বাম পাশে নিয়ে আসবো, সমানের বাম পাশে নিয়ে আসলে একের সাথে যদি গুণ করি তাহলে D1ই থেকে যাচ্ছে প্লাস P1 থেকে যাচ্ছে, সমান চিহ্ন দিলাম এবার। তাহলে এবার হচ্ছে P0 আর 1 প্লাস K গুণ হবে, আড়াআড়ি গুণ করলে P0 1 প্লাস K
আমাদের তাহলে সূত্র মুখস্থ করতে হবে না, সূত্র মুখস্থ যারা এটা এটা পারবে না তারা সূত্র মুখস্থ করবেন, যারা মুখস্থ করতে পারবে না তারা নিয়ম বেসিক ভালো থাকলে এই নিয়ম অনুযায়ী করবেন। তাহলে আমাদের P1 বের করব, P1 রেখে দিলাম, সমান দিলাম, এ পাশে যা আছে P0 1 প্লাস কে, এই পাশে যে D1, এই D1 প্লাস আছে, D1 এর সামনে কিছু নাই মানে এটা প্লাস, প্লাস ওই পাশে গেলে হবে মাইনাস D1। তাহলে এই যে সূত্র P1 সমান P0 1 প্লাস কে মাইনাস D1, তাহলে এই একটা সূত্র থেকে এটাও বের করা যাচ্ছে, আবার এই একটা সূত্র থেকে কে এর মানও বের করা যাবে, D1 এর মানও বের করা যাবে। তাহলে বারবার অনেকগুলো সূত্র মুখস্থ করতে হচ্ছে না। এখন আমরা আসি হচ্ছে এখানে মানগুলো বসাবো। এটা আমরা যদি ডিভিডেন্ড না দেই তাহলে এখানে লিখতে হবে, এটা মিশিয়ে দিই, এটা আপনারা তুলে নিন বেসিকটা যদি প্রয়োজন হয়। তো একবার ডিভিডেন্ড দিতে হবে, একবার ডিভিডেন্ড দেওয়া যাবে না। তাহলে P1 কত বের হয়, ডিভিডেন্ড যদি দেওয়া হয়, ডিভিডেন্ড দিলাম, তাহলে এখানে লিখতে হবে ডিভিডেন্ড ইফ, এটা এখানে লেখা উচিত ছিল কিন্তু ভুলে এখানে এখন লিখতে হচ্ছে, ইফ ডিভিডেন্ড ইজ নট পেইড, যদি ডিভিডেন্ড পরিশোধ করা না হয় বা ডিভিডেন্ড না দেওয়া হয় তাহলে ডি এর মান 0, না দেওয়া হলে 0, 0 ধরে আমরা করব এবার। তো P0 দেওয়া আছে হচ্ছে মার্কেট প্রাইস পার শেয়ার, P0 হচ্ছে 30 টাকা, এটা এমপিএস লিখছি, এটা P0 বা এমপিএস, বাজারে প্রথম যে মূল্যটা শেয়ারের, তো 30 টাকা, P0 হলো 30, 1 প্লাস কে, কে এর মান 12%, 12% কে পার্সেন্ট ভাঙলে 0.12 হয়, মাইনাস ডিভিডেন্ড কি ধরছি 0, তাহলে ডিভিডেন্ড যদি 0 ধরি তাহলে ক্যালকুলেশন করলে এই 30 এর সাথে ব্র্যাকেট মানে গুণ হিসাবে আছে 1 প্লাস 0.12 যোগ করলে 1.12 হয়, 1.12 গুণন 30 গুণ করলে 1.12 আর 30 গুণ করলে 0 তো মান এটা নাই, এটা বাদ, এইটুকু এখন ক্যালকুলেশন, তাহলে 30 এর সাথে গুণন হলো এইটুকু গুণ করলে 1.12, এটা ক্যালকুলেশন করলে টাকা আসে হচ্ছে 33.6। তো আমরা এটা বেসিক ক্যালকুলেশন, যেহেতু জায়গা স্বল্পতা, আমরা বেসিকটা একবার, এটা ক্যালকুলেটর একবারে করা যায়, 30 ব্র্যাকেট দেবেন, ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস 0.12 আবার ব্র্যাকেট দেবেন, তাহলে মান আসবে 33.6। তো আমরা এটা এখানে লিখে নেব, এক লাইন কমিয়ে এইভাবে শর্টকাট লিখব, টাকা হচ্ছে 33.6, এটা যখন ডিভিডেন্ড পেইড করা হয়, নট পেইড। এবার আবার এটা করব P1, এটা যদি ইফ ডিভিডেন্ড ইজ পেইড, ডিভিডেন্ড পেইড করলে শেয়ার 1 বছর পরে কত হয়, শেয়ারের মূল্যটা সেটা বের হবে, ডিভিডেন্ড পেইড, তাহলে P1 হবে, P1 ওই একই সূত্র, P0 1 প্লাস কে মাইনাস D1, P0 হচ্ছে 30, 1 প্লাস কে হচ্ছে 0.12 মাইনাস ডি, এবার হচ্ছে ডিভিডেন্ড দিব 2 টাকা, তো 30 আর এ পাশে এটা ক্যালকুলেশন করলে বের হয় 33.6, 33.6 থেকে এই 2 বাদ দিলে, একবারে ক্যালকুলেশন করতেছি আমরা, আসে হচ্ছে 31.6, এখানে টাকা লিখতে হবে, টাকা, সবগুলোতে আপনারা টাকা লিখে দেবেন, আমার কোথাও মিস্টেক হলে যদি ভুলে যায় আপনারা এটা লিখে দেবেন, পরীক্ষায় টাকা লিখবেন। তাহলে ডিভিডেন্ড দিলে 31 টাকা আর ডিভিডেন্ড না দিলে 33 টাকা, তো গড়ে একই হয়, কারণ কি, যদি ডিভিডেন্ড দেওয়া হয়, কোম্পানি যদি আপনাকে ডিভিডেন্ড দেয়, তাহলে এই ডিভিডেন্ড দিলে আপনার 1 বছর পরে শেয়ারের দাম হবে
31 টাকা। আর ডিভিডেন্ড না দিলে 1 বছর পরে আপনার শেয়ারের দাম হবে 33 টাকা। তাহলে ডিভিডেন্ড না দিলে শেয়ারের দাম বাড়ছে, ডিভিডেন্ড দিলে শেয়ারের দাম কমেছে, কিন্তু আপনি 2 টাকা আবার ডিভিডেন্ড পাচ্ছেন। তো গড়ে একই জিনিস, এই 2 টাকা ডিভিডেন্ড পেলেন, এটা যদি আবার যোগ করেন তাহলে গড়ে একই। তো এই মডেলে মডিগিলিয়ানি এবং মিলার এটাই বোঝাতে চাচ্ছে যে ডিভিডেন্ড দিলে শেয়ারের মূল্যের কোনো পার্থক্য হয় না, এটা শেয়ারের মূল্য গেল। এরপর আরেকটা স্টেপ, তার 3টা সূত্র। আরেকটা হচ্ছে নিউ শেয়ার, যেগুলো নিউ শেয়ারের জন্য আরেকটা স্টেপ। আর এটা আমরা প্রত্যেকটা অঙ্ক 2টা করে, একটা হলো এ ধরতে হবে। এ হচ্ছে ডিভিডেন্ড পেইড বা নট পেইড, যেটা উল্টো পাল্টা হলে সমস্যা নেই। আগে যদি পেইড করেন তাও সমস্যা নেই, আগে নট পেইড করলেও সমস্যা নেই। 2টা আমাদের দেখা হতে হবে, এটা হলো মেইন ফ্যাক্ট। তো এই ডিভিডেন্ড পেইডেরটা যদি উপরে লেখেন, নিচে লেখেন ডিভিডেন্ড নট পেইড, তাতেও কোনো সমস্যা নেই। তো ডিভিডেন্ড নট পেইড এটা এ দিয়ে দিলাম, আর ডিভিডেন্ড পেইড এটা এই পাশে লিখবেন বি, এটা হচ্ছে বি, এই পাশে লিখে দিলাম বি। এরপরে নাম্বার অফ নিউ শেয়ার ইস্যুড, নাম্বার অফ নিউ শেয়ার নাম্বার অফ নিউ শেয়ার ইস্যুড। নিউ শেয়ার ইস্যু করে শেয়ারের একবার ডিভিডেন্ড দিয়ে করতে হবে, একবার ডিভিডেন্ড ছাড়া। তাহলে এই নাম্বার দিলাম আমরা, ইফ ডিভিডেন্ড ইজ নট পেইড, ইফ ডিভিডেন্ড ইজ নট পেইড, ডিভিডেন্ড যদি নট পেইড করা হয় তাহলে আমরা দ্বিতীয় সূত্র জানি। নিউ শেয়ার ইস্যু এর সূত্র হচ্ছে ডেল্টা এন। ডেল্টা এন মানে হচ্ছে নিউ শেয়ার ইস্যু। এখন সূত্র হচ্ছে আই মাইনাস হলো ই প্লাস হলো এন ডি 1, মানে পুরো বছরের ডিভিডেন্ড। এনতে হলো নাম্বার, ডিতে হলো ডিভিডেন্ড। এটা পুরো বছর না, এটা সবগুলো শেয়ারের ডিভিডেন্ড। সরি, নাম্বার অফ শেয়ার, এন হচ্ছে শেয়ারের সংখ্যা। নতুন ইস্যু করা হচ্ছে শেয়ার 1 লক্ষ, 1 লক্ষ শেয়ার যে ইস্যু করা হচ্ছে, নতুন না, এটা হচ্ছে 1 লক্ষ শেয়ার ইস্যু করে, এই যে 1 লক্ষ শেয়ার, এই 1 লক্ষ শেয়ার ইস্যু করলে ডিভিডেন্ড একটাতে 2 টাকা, তাহলে 1 লক্ষ শেয়ারের ডিভিডেন্ড আসবে 2 লক্ষ টাকা। সেটা ওয়ার্কিং পরে করতেছি, সূত্র আগে লিখে নেই। এন ডি 1 নিচে হলো পি 1, এটা হলো ডিভিডেন্ড নট পেইড। তাহলে ডি এর মান যখন 0 ধরবো তখন এটা। আই, আই হচ্ছে নিউ ইনভেস্টমেন্ট। নিউ ইনভেস্টমেন্ট কত বের হয়েছে? আই 10 লক্ষ টাকা নিউ ইনভেস্ট করা হয়েছে। তাহলে নিউ ইনভেস্টমেন্ট আমরা লিখবো হচ্ছে আয়ের মান 10 লক্ষ, মাইনাস ই, ই হচ্ছে আর্নিং, এর মান দেয়া আছে ইতে, আর্নিং সবগুলো শেয়ারের আর্নিং। ইতে তো আর্নিং পার শেয়ার, একটা শেয়ারের, তো এখানে 1 লক্ষ শেয়ার, একটা শেয়ারে আয় হয়েছে 5 টাকা, এটা সবগুলো একসাথে যোগ করে দিয়েছে, এটা আমাদের না দিলে ওয়ার্কিং করতে হতো। তো ই এর মান দিয়ে আছে 5 লক্ষ, এরপর প্লাস এন ডি। এক্ষেত্রে ডি যেহেতু ডিভিডেন্ড 0, তাহলে আমাদের শেয়ার সংখ্যা, এন হচ্ছে শেয়ার সংখ্যা, ডি, তো আমরা এখানে এভাবে লিখতে পারি শেয়ার সংখ্যা 1 লক্ষ, ডিভিডেন্ড কত, এবার আমরা নট পেইড মানে ডিভিডেন্ড দিবে না, তাহলে ডিভিডেন্ড 0 ধরে, ও এটা গুণ হিসেবে আছে, এন আর ডি কিন্তু গুণ হিসেবে আছে,
1,00,000 সাথে 0 গুণ করলে 0ই হয়, তাহলে এটা না লিখলেও হতো, আমি বোঝানোর জন্য এটা পুরোটা লিখে দিছি। P1 আমরা বের করেছি নট পেইড এর ক্ষেত্রে 33.6, এটা কিন্তু পেইড এরটা লিখবেন না, নট পেইড এর সময় নট পেইড এর P1 লিখতে হবে। তাহলে 33.6, 33.6, 10 লক্ষ থেকে 5 লক্ষ বাদ দিলে 5 লক্ষ থাকে, আর এটা তো 0, এর মান 0, গুণ করলে 1,00,000 সাথে 0 হয়। তাহলে 5 লক্ষকে 33.6 দিয়ে ভাগ করবেন, ভাগ করলে এটার মান আসে হচ্ছে 14,881 শেয়ার। এরপর ডিভিডেন্ড যদি নট পেইড করা হলে, এবার যদি পেইড করা হয়, বি নম্বর, ডিভিডেন্ড ইফ ডিভিডেন্ড ইজ পেইড, এবার পেইড 2 ধরতে হবে। ডিভিডেন্ড যদি পেইড হয়, একই সূত্র, ডেল্টা এন সমান আই মাইনাস ই প্লাস এন ডি ওয়ান ভাগ হলো পি ওয়ান। আই যা ছিল সব সেম থাকবে, শুধু ডিভিডেন্ড দেওয়া হচ্ছে, সেখানে ডিভিডেন্ড 2 এটা ধরতে হবে। তো আই এর মান হচ্ছে নিউ ইনভেস্টমেন্ট 10 লক্ষ, 10 লক্ষ মাইনাস ই হচ্ছে আর্ন 5 লক্ষ, আর্নিং অফ দ্য ইয়ার, এই বছরে আর্ন 5 লক্ষ, সরি ই লিখছি 5 লক্ষ, মাইনাস প্লাস, এটা মাইনাস হচ্ছে এটা প্লাস। এরপর হচ্ছে ব্র্যাকেটে আমরা, এটা যেহেতু গুণ হিসেবে আছে, গুণের কাজ আয় করবো, সেই কারণে ব্র্যাকেট। এন হচ্ছে 1 লক্ষ শেয়ার, এখানেও আমরা ক্যালকুলেশন করতে পারি, এটা সাইডে করতে পারি। তো 1 লক্ষ শেয়ার এটা আমরা সাইডে করে নেব, এন আর ডি এর মান, তাহলে এটা সূত্রটা বড় হবে না। এন ডি ওয়ান সমান, এন এর মান হচ্ছে 1 লক্ষ শেয়ার, গুণন ডি হচ্ছে 2 টাকা ধরলাম ডিভিডেন্ড, তাহলে টাকা আসে হচ্ছে 2 লক্ষ, ডিভিডেন্ড এবার 2 লক্ষ, এটা হলো 2 লক্ষ। P1 ডিভিডেন্ড পেইড করলে 31.6, পেইড এরটা P1 বের হয়েছে 31 টাকা, 31.6। এখন ক্যালকুলেশন হচ্ছে, এটা পুরোটা ক্যালকুলেটরে তুলবেন, 10 লক্ষ তুলবেন, মাইনাস দেবেন 5 লক্ষ, এরপর প্লাস দিয়ে আবার 2 লক্ষ দিয়ে যে টাকা আসবে, টাকা বলতেছি এখানে মান আসবে যেটা, তাকে 31.6 দিয়ে ভাগ করবেন, ভাগ করলে আসবে 22,152, 22,152 শেয়ার। তো 3টা স্টেপে করতে হবে, আর এই অঙ্ক করার মেইন কারণ হচ্ছে যে ডিভিডেন্ড দিলে এবং না দিলে, আর এই স্টেপগুলো দিয়ে শেষের স্টেপটাই মেইন, শেষের স্টেপ করার জন্য এই 2টা স্টেপ লাগে, সে কারণে এটা করলাম। এরপর শেষের স্টেপে দেখব যে ডিভিডেন্ড দিলে এবং না দিলে ফার্মের মার্কেট ভ্যালু কমে নাকি ওই রকমই থাকে, সেটাই দেখব। তো দ্বিতীয় স্টেপ, জায়গা না থাকার কারণে এটা আমরা মিশে দিচ্ছি, আপনারা এটা তুলে নেবেন। এটা হচ্ছে ভ্যালু অফ দ্য ফার্মের ভ্যালু ভি, এটা যেটা করলাম সেটা 1 নম্বর স্টেপ গেল, তারপরে ওটা 2 নম্বর, এবার 3 নম্বর স্টেপ, 1 2 3, 3 নম্বর স্টেপে ভ্যালু অফ দ্য ফার্ম, যদি ডিভিডেন্ড দেয়া হয় তাহলে 3 নম্বর যে সূত্র আমরা শিখেছিলাম, 3 নম্বর সূত্র হচ্ছে এন পি ওয়ান সমান
এন প্লাস ডেল্টা এন, আর ডেল্টা এন এর মান যেটা আমরা দ্বিতীয় স্টেপে বের করেছিলাম সেটা তো লিখে রাখা হয়নি, এটা এখানে লিখে রাখি। ডেল্টা এন যদি পেইড করা হয় তাহলে এটা আসছিল হচ্ছে 22,152 শেয়ার, আর নট পেইড, ডেল্টা এন যদি নট পেইড হয় তাহলে এসেছিল 14,881 শেয়ার। এটা হচ্ছে পেইড আর এটা হলো নট পেইড। এগুলা আপনাদের লিখতে হবে না, আমি এটা করার জন্য লিখতেছি কারণ ওটা মিশে দিয়েছি। ডেল্টা এন, তারপর হলো ব্র্যাকেট P1 মাইনাস আই প্লাস হলো ই। এই ইটা অনেক সূত্রে সামনেও দেওয়া আছে পেছনেও দেওয়া আছে, ওলট পালট হলে সমস্যা নেই, কিন্তু এর সামনে যেটা আছে এই চিহ্ন একই থাকতে হবে। এই মাইনাস এখানে থাকবে, ই যদি এখানে দেন তাহলে ইর আগে মাইনাস হয়ে গেল, যার আগে যে চিহ্ন আছে সেটা লিখতে হবে। এর আগে মাইনাস হবে, ইর আগে প্লাস হবে, ওলট পালট হলে এখন সমস্যা নেই। এখন নিচে হলো 1 প্লাস কে, এন এর মান হচ্ছে শেয়ার সংখ্যা, এটা হলো এন এর মান, নাম্বার অফ শেয়ার। এন হচ্ছে 1 লক্ষ শেয়ার, 1 লক্ষ শেয়ার প্লাস ডেল্টা এন, ডেল্টা এন এটা বের করেছি নট পেইড, নট পেইড এটা 14,881, 14,881 এই দুইটা ক্যালকুলেশন আগে। তারপর P1 বের হয়েছিল নট পেইডের, নট পেইডের 33.6, এটা নট পেইড করেছি, নট পেইডের গুলোই লাগবে 33.6, 33.6 মাইনাস আই হলো নিউ ইনভেস্ট 10 লক্ষ, এরপর হচ্ছে ই হলো 5 লক্ষ, নিচে 1 প্লাস কে এর মান হচ্ছে 0.12 শতকরা ভাঙলে, পার্সেন্ট ভাঙলে 0.12 আসে। এখন এটা বোঝানোর জন্য লিখে দিলাম, এখানে একবারই ক্যালকুলেশন করে দিই। 1 আর 1 যোগ করলে 1.12 হয়। উপরে ক্যালকুলেশন ব্র্যাকেটের ভিতরে আগে 1 লক্ষ আর হচ্ছে এটা যোগ করলে যে মানটা আসে তার সাথে গুণন হচ্ছে 33.6, এটা গুণ করলে আসে হচ্ছে 38,60,000। এই 10 লক্ষ আর 14,881 যোগ করে 33 এর সাথে গুণ হিসাবে আছে, যেহেতু গুণের কাজ আগে করতে হবে তারপরে, তাহলে এটা গুণ করলে আসে 38,60,000, মাইনাস আছে মাইনাস 10 লক্ষ 10 লক্ষ প্লাস আছে হচ্ছে 5 লক্ষ, সবগুলো ক্যালকুলেটরে একবারে তুলবো। 38,60,000 মাইনাস দিব ক্যালকুলেটরে, 10 লক্ষ তুলবো প্লাস দিয়ে 5 লক্ষ, এবার সমান চাপবো। সমান চাপলে যে মানটা আসবে তাকে 1.12 দিয়ে ভাগ করব আনসারকে, 1.12, তাহলে এটা আসে টাকা 30 লক্ষ অ্যাপ্রক্স, প্রায়, মানে ক্যালকুলেশনে এখানে দুই একটা যদি দশমিকের পরে ছাড়া হয় তাহলে কিছু 2-1
টাকা কম হয় সেটা আমরা একবার মিল করে নিলাম 30 লক্ষ অ্যাপ্রক্স, সেজন্য প্রায় বা 2-1 টাকা বেশি হতে পারে ক্যালকুলেশনে, এতে কোনো সমস্যা নেই। এরপর যদি পেইড করা হয়, ডিভিডেন্ড যদি দেওয়া হয় তাহলে কি আসে আমরা সেটা দেখব। ও সরি, এখানে তো আমরা নট পেইড 10 লক্ষ এই একই সূত্র এপাশে আর লিখলাম না, এপাশে শুধু মানগুলো বসাবো এখন। পেইডের সূত্র এক, নন পেইডের সূত্র এক। নট পেইড এটা এখানে ডি এর মান না বসে, কারণ এখানে আমরা যেগুলো নট পেইড এর মান উপরে আসছে, এই যে নট পেইড বসাছি। 2 নম্বর স্টেপে যেটা নট পেইড আসছিল সেটার মান বসাছি, তার মানে এটা নট পেইড এর। এখানে ডি এর মান লাগতেছে না, সেই কারণে না দিলে সমস্যা নেই, লাগবে না এখানে। একই সূত্র এই পাশে না লিখে আমরা শুধু মানগুলো লিখবো। এন এর মান যা আছে তাই, শুধু নট পেইড এর মান যেগুলো নতুন বসানো হয়েছে, এই যে এটা আর এটা, এই দুইটা পরিবর্তন হবে, সব একই থাকবে। তাহলে প্রথমে হলো 1 লক্ষ, এন এর মান 1 লক্ষ দেওয়া আছে, ব্র্যাকেট দিব প্লাস এই ডেল্টা এন এটা কি পেইড করতেছি, পেইড এটা ডেল্টা এন 22,152 গুণন ব্র্যাকেট দিয়ে এবার আছে হচ্ছে পি ওয়ান বের করেছি, পেইডের হলো 31.6, এরপর হচ্ছে আই আর ই দুইটা একই থাকবে, মাইনাস আই হচ্ছে 10 লক্ষ মাইনাস প্লাস ই হলো 5 লক্ষ, নিচে যা ছিল তাই 1.12। এটা ক্যালকুলেশন করলে এটাও আসে 30 লক্ষ, 30 লক্ষ অ্যাপ্রক্স। তাহলে ডিভিডেন্ড দিলে এবং ডিভিডেন্ড না দিলে ফার্মের মূল্যের কোনো পরিবর্তন হয় না, এই গবেষক এটাই বোঝাতে চেয়েছে। আর এমএম এর অঙ্ক এই 3 স্টেপে এইভাবে করতে হয়, সবগুলো এই একই নিয়ম, এর নিয়মের কোনো আলাদা নাই। তো সেই কারণে এর একটা অঙ্কই করে দিলাম, এই একটাতে আপনারা সব ধরনের অঙ্ক করতে পারবেন ইনশাআল্লাহ।